আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে 18 লক্ষ সরকারি কর্মচারীর যে প্রাণের দাবি, দীর্ঘ 10 বছরের স্বপ্ন, আকাঙ্ক্ষা, আমাদের আশার আলো নিয়ে আমরা আজ জাতীয় বেতন কমিশনের সাথে সাক্ষাৎ করেছি। আনুষ্ঠানিকভাবে পে কমিশনের সাথে আমরা মত বিনিময় সভা করেছি। পে কমিশনের যে চেয়ারম্যান মহোদয় রয়েছেন, তিনি এবং তার যে অন্যান্য সদস্যগণ, মানে পে কমিশনে যে সকল সদস্যগণ নিযুক্ত আছেন, আমি মনে করি প্রত্যেকেই চমৎকার মানুষ, প্রত্যেকেই খুব ধৈর্যশীল, শান্ত। আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছে। আমাদের কিছু নেতৃত্ব দেরিতে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং আমরা ভিতরে বসে চেয়ারম্যান স্যারের সাথে অনেকক্ষণ আমি পার্সোনালি আলাপ করেছি। স্যার আমাকে অনেক সময় দিয়েছেন, কেননা স্যারের বাড়ি বরিশাল। আমিও আমার সেই পরিচয়টা তুলে ধরেছি যে আমার বাড়িও স্যার বরিশাল। স্যার আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার বিষয়ে খুঁটিনাটি খোঁজ খবর নিয়েছেন। এবং আমি যেটা জানতে পারলাম যে স্যার আগে থেকেই আমাকে চেনেন, কেননা আমরা যে ভিডিওগুলি, আমাদের কর্মচারীর যে দাবির কথাগুলি আমরা তুলে ধরি, এই ভিডিওগুলি স্যার দেখেন। সচিবালয়ের যত উচ্চ মহল রয়েছেন বিভিন্ন জায়গায়, এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরে থেকেও অনেক উচ্চ লেভেলের কর্মকর্তারাও আপনাদের এই ভোরের আলোর ফলো করে। আপনারা কি চান, আপনারা কি দাবি দেওয়া করেন, আমরা কি উপস্থাপন করি, এগুলি পর্যালোচনা করে। সচিবালয়ের ভিতরে যখন প্রবেশ করি, ডিফেন্সের লোক থেকে শুরু করে অনেক মানুষই আমাকে দেখলে সালাম দিয়ে কথা বলে, বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তো আজকে আমরা পে কমিশনে যে দাবির কথাগুলি আসলে তুলে ধরেছি, সেটা আমি শুরু থেকেই বলছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাটাই আমরা আসলে সম্পূর্ণ তুলে ধরেছি। প্রথমত 1:4 অনুপাতে আমরা বেতন ভাতা চাই এবং গ্রেড সংখ্যাকে কমিয়ে আমরা 12টি করার জন্য আমরা প্রস্তাব উপস্থাপন করেছি এবং আমরা সর্বনিম্ন 35,000 টাকা আমরা দাবি করেছি। 35,000 টাকা দাবি করার যে যুক্তিকতা, সেটাও আমি তুলে ধরেছি, আমাদের সভাপতি সাহেব তুলে ধরেছেন যে দীর্ঘ 10টা বছরে আমরা 2টা পে স্কেল আমরা অতিবাহিত হয়েছি, 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত। আর যারা শুনছেন সবার কাছে অনুরোধ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমরা সবাই একটু আমাদের এই কথাগুলি অন্যান্যদেরকে শোনার জন্য সবাই লাইভটা শেয়ার করবেন। তো আমরা 35,000 টাকা দাবির যুক্তিকতা আমরা তুলে ধরেছি। ব্লক পোস্ট বাতিল করার জন্য আমরা প্রস্তাবনা তুলে ধরেছি। টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহালের দাবির কথা তুলে ধরেছি এবং পেনশনের যে আনুতোষিক 90%-এর জায়গায় 100%, আনুতোষিকের হার 1 টাকার জায়গায় 500 টাকা এবং শতভাগ পেনশন যাতে কর্মচারীরা উত্তোলন করতে পারে, কারণ সবাই একদিন অবসরে যাবে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি। আমাদের যে দাবির কথাগুলি আপনারা সবসময় আমাদেরকে জানিয়েছেন, সমস্ত দাবিগুলি আজকে আমরা কমিশনে উপস্থাপন করেছি। আমাদের সভাপতি মহোদয় তুলে ধরেছেন, সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার ভাই তুলে ধরেছেন এবং আমি সর্বশেষ যে তথ্যটা উপস্থাপন করেছি, সেখানে আপনারা যে আমাকে অনেকেই বারবার বলেছিলেন যে ভাই একটা তথ্য আপনি তুলে ধরার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে একজন কর্মচারী যদি সারা মাস ডাল, আলুর ভর্তা, ভাত খায়, তাহলে সেক্ষেত্রে 6 জন সদস্য নিয়ে তার প্রায় শুধু খাবারের বিল আসে 27,000 টাকা। আমার এই যুক্তিগুলি স্যার অনেক মনোযোগ দিয়ে শুনেছেন এবং অন্যান্য 6 জন সচিব মহোদয় উপস্থিত ছিলেন, তারাও বিষয়টা তুলে ধরেছে এবং তারা বিষয়গুলি নোট করে নিয়েছে। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে, আমরা শুরুতেই আপনাদেরকে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট চাই, নভেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট যাতে কমিশনে জমা দেওয়া হয়, সরকারের কাছে জমা দেওয়া হয় এবং
ডিসেম্বরের মধ্যেই যাতে আমাদের গেজেট প্রণয়ন করা হয়। তো পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অফিসিয়ালি কিন্তু তার 6 মাস সময়। অ্যাকচুয়ালি গেজেটে কিন্তু তো উল্লেখ করাই আছে, যখন পে কমিশন গঠন করে সেই পে কমিশনে কিন্তু উল্লেখ করাই আছে, অফিসিয়ালি ভাষাই হচ্ছে 6 মাস। 6 মাস এই পে কমিশন পর্যালোচনা করবে, যাচাই বাছাই করবে, এ কারণেই 6 মাস। এবং এই যে বাহিরে বিভিন্ন জাতীয় মাধ্যমে, জাতীয় টেলিভিশন পত্রিকায় যে তুলে ধরা হচ্ছে যে সবকিছু হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, দাবির প্রস্তাব খসড়া চূড়ান্ত হয়ে গেছে, অর্থ মন্ত্রণালয়ে জমা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, সর্বনিম্ন 15,928 টাকা, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা, এই যে একটা তথ্য, একটা নিউজ সারা দেশে ভেসে বেড়াচ্ছে যে সবকিছু হয়ে গেছে, এই কথাটাকে স্যার প্রমাণের জন্য, মিথ্যা প্রমাণের জন্যই স্যার কিন্তু আজকে স্পষ্ট করে বলেছেন যে আমাদের কিন্তু 6 মাস সময়। এই 6 মাসের মধ্যেই আমাদের ভালো মন্দ সবকিছু যাচাই বাছাই করেই আমরা চেষ্টা করব এই তথ্য চূড়ান্ত উপস্থাপন করার জন্য। পে কমিশনের চেয়ারম্যান মহোদয়, আমাদের কথা হচ্ছে আমরা শুধু দাবি উপস্থাপন করব। আমরা নভেম্বরে চাই, ডিসেম্বরে চাই, এটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু নিয়ম অনুযায়ী যদি বলতে যান তাহলে সেক্ষেত্রে স্যারদের সাথে বলতে হয় যে 6 মাস সময়। পে কমিশন থেকে কি আমাদেরকে কখনো বলবে যে ডিসেম্বরে আমরা গেজেট করে দিব? আপনারা এখন এই যে 800 মানুষ আমার লাইভে আছেন, আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা বলেন যে আপনারা অনেকেই আজকের ব্রিফিং দেখে হতাশায় ভুগছেন যে পে স্কেল হচ্ছে না বা ডিসেম্বরে হচ্ছে না। আরে ভাই, আমরা পে কমিশন থেকে যারা অফিসিয়ালি ভাবে যায়, ওনারা কি স্পষ্ট করে কখনো বলবে যে আমরা ডিসেম্বরে গেজেট করে দিব, ডিসেম্বরে আমরা এটা করব ওটা করব? গেজেট করার দায়িত্ব তো কমিশনের না। গেজেট, আমাদের যে পে স্কেলের গেজেট, এই গেজেট করার দায়িত্ব তো কমিশনের না, পে কমিশনের না। গেজেট প্রকাশ করার দায়িত্ব হচ্ছে সরকারের। কমিশনের কাজ হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করে, যাচাই বাছাই করে আমরা পাবো, কত দিলে আমাদের জন্য ভালো হয় সেটা উপস্থাপন করবে। কমিশন চূড়ান্ত রিপোর্ট দিবে, এবং চূড়ান্ত রিপোর্ট দেওয়ার সময় হলো কমিশনের 6 মাস। এই 6 মাসের মধ্যে কমিশন রিপোর্ট দিবে। তবে একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত, পে কমিশনের সাথে একটা মিটিংয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে নির্দিষ্ট সময়ের আগেই যেন পে কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হয়। আপনাদের এই কথাটা কার কার মনে আছে একটু কমেন্টস করে জানান, যে পে কমিশনের যে সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা মিটিংয়ের পরে যখন প্রধান উপদেষ্টা বলেছিলেন, এবং চিফ অফ অ্যাডভাইজারের পেজেও কিন্তু প্রকাশ করেছেন যে নির্দিষ্ট সময়ের আগেই পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবে। পে কমিশন কি কখনো আপনাদের সামনে বা প্রকাশ্যে বা লোকদের সামনে বলবে যে আমরা নভেম্বরে রিপোর্ট জমা দিয়ে দিব, আমরা ডিসেম্বরে রিপোর্ট জমা দিয়ে দিব? এই কথা কি তারা বলবে? তারা তাদের নিয়ম অনুযায়ী কাজ করবে। অফিসিয়াল ভাষাই সবাই সবসময় কথা বলবে, সবসময় অফিসিয়াল ভাষাতেই এই পে কমিশন কথা বলবে। শুধু পে কমিশন না, যে কোনো অফিসেই যান, তারা অফিসিয়াল ভাষায় সবসময় তারা কথা বলবে। হ্যাঁ, আমরা দাবি করব, আমরা সরকারি কর্মচারী যারা আছি, আমরা দাবি করব যে না, আমরা নভেম্বরের মধ্যেই চাই যাতে পে কমিশন সমস্ত যাচাই বাছাই করে তাদের প্রস্তাবনা চূড়ান্ত রিপোর্ট যাতে সরকারের কাছে জমা দেয়। এটা আমাদের চাওয়া। এই দাবিটা সবাইকে সোচ্চারভাবে করতে হবে। আজকে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সুযোগ্য সভাপতি ওয়ারেস আলী ভাই যে বিবৃতি দিয়েছেন, তিনি স্পষ্ট উল্লেখ করে আপনাদেরকে এটাই জানিয়েছেন যে পে স্কেলটা ঘরে বসে পাওয়া যাবে না। এই পে স্কেলটা পেতে আপনাদেরকে আবার রাজপথে আসা লাগতে পারে। এই হুঁশিয়ারিটাই আপনাদেরকে করেছেন। আপনারা অনেকেই মনে করেন যে ঘরে বসে সবকিছু পাওয়া সম্ভব, ঘরে বসেই সবকিছু পাওয়া যায়। এটা এত সহজ নয়। ঘরে বসে যে সবকিছু পাওয়া যায় না, এটা তো আপনারা শিক্ষকদের আন্দোলন দেখে বুঝতে পেরেছেন যে এমপিওভুক্ত শিক্ষকরা, প্রায় লক্ষাধিক শিক্ষক 15টা দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুমিয়েছে রাতের অন্ধকারে। আপনারা কি সেটা ভুলে গেছেন? তাহলে পে স্কেলের মতো একটা দাবি বাস্তবায়ন করতে গেলে আমরা যদি ঘরে বসে দাবির কথা বলি শুধু যে না দাবি আদায় করলে হয়ে যাবে,
আমরা এই যে 17 তারিখে কর্মসূচি দিয়েছি, সেই 17 তারিখে আপনারা কয় হাজার মানুষ উপস্থিত হয়েছেন বলেন? আমরা তো অনেক দিন থেকেই আপনাদেরকে আহ্বান করেছি যে আপনারা সবাই আসেন। আমরা আশা করেছিলাম 17 তারিখে 10-20 হাজার কর্মচারী ওই দিন রাস্তায় নেমে আসবেন, কিন্তু বলেন তো আপনারা কতজন এসেছেন? তবে আলহামদুলিল্লাহ বলবো, যারা এসেছেন তাও 3-4 হাজার মানুষ 17 তারিখে আপনারা এসেছেন আমাদের ডাকে, এজন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তবে আমরা প্রত্যাশা করি এবং আমরা আশা করি আগামী নভেম্বরের মধ্যে, 30শে নভেম্বরের মধ্যে কমিশন যাতে চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেন, এটা আমাদের দাবি। কিন্তু দিবেই যে, দিতেই হবে, এটা তো আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারি না। আমরা দাবি করতে পারি, আপনারা দাবি করবেন। আমরা আপনাদের কাছে বারবার বলছি, বারবার বলতেছি যে ভাই আপনারা সবাই যার যার জায়গা থেকে দাবিটা করেন, দাবিটা করেন, দাবিটা করেন। সবাইকে আমরা বারবার বলি যে আমাদের দাবির কথাগুলি প্রচার করেন, আপনারা কেউ কানে নিন না। এই যে আজকে 1000 মানুষ আমার লাইভে আছেন, আপনারা কতজনে লাইভটা শেয়ার করেছেন বলেন? আপনারা কতজন মানুষ এই লাইভটা শেয়ার করেছেন? আপনারা কথা শোনেন না। আপনারা মনে করেন যে না, আমরা পাগল হয়েছি, আমরা শুধু আপনাদের সামনে এসে বকবক করব আর আপনারা শুধু শুনবেন আর ঘরে বসে মজা নেবেন। নো, এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে রক্ত ঝরাতে হবে। এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে রাজপথে লড়াই করতে হবে। এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে এবং সময় উপযোগী একটা পে স্কেল পেতে হলে অবশ্যই আপনাদেরকে আবার রাজপথে আসতে হবে। তবে আমরা সময় বেঁধে দিচ্ছি, আগামী 15ই ডিসেম্বরের মধ্যে যদি আমরা নবম পে স্কেলের গেজেট না পাই, তাহলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচিতে এবার আপনাদেরকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। এই কর্মসূচি সফল করার জন্য আপনাদের সবাইকে রাজপথে নেমে আসতে হবে। নতুবা কোনোভাবে যদি ডিসেম্বর পার হয় তাহলে কিন্তু ভাই আর পে স্কেল পাওয়া যাবে না। ওই এমপিও শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে, ওই এমপিও ভুক্ত শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে। যদি নবম পে স্কেল আমাদের ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যদি আমাদের গেজেট জারি না হয়, তাহলে ওই শহীদ মিনারে আমাদেরকে রাতে ঘুমাতে হবে। ওই শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষকরা যেভাবে দিনের পর দিন খেয়ে না খেয়ে পড়েছিল, ওইভাবে আমাদেরকে পড়ে থাকতে হবে। যতদিন পর্যন্ত আমাদেরকে গেজেট জারি না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। এই মেন্টালিটি সবাইকে এখন থেকে তৈরি করতে হবে। এখন থেকে এই মেন্টালিটিটা সবার তৈরি করতে হবে যে আগামী ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আমাদেরকে হয়তো রাজপথে নামা লাগতে পারে। আগামী 15ই ডিসেম্বরের পর আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে অবশ্যই শিক্ষকদের মতো আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদেরকে উপস্থিত হতে হবে। আপনারা এখন থেকে সেই প্রস্তুতিটা গ্রহণ করুন। তবে পে কমিশন পজিটিভ, পে কমিশনের চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মানুষ। পে কমিশনের সকল সদস্য যারা রয়েছেন সবাই অনেক ভালো মানুষ, তারা অনেক পজিটিভ। হয়তো সময় লাগতে পারে, কিন্তু তাদেরকেও আমাদের চাপে রাখতে হবে যাতে কালক্ষেপণ করা না হয়, যাতে অধিক সময় না লাগে। কারণ আমরা জানি আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন। এই নির্বাচন কোনোভাবে যদি পার হয়, এই পে স্কেলের গেজেট জারি করতে বা নির্বাচনের আগে যদি কোনোভাবে এই গেজেট জারি না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে আসবে। তাই আমরা এখন থেকে সবাইকে সজাগ করছি, আগামী 15ই ডিসেম্বরের পর থেকে ডিসেম্বরের মধ্যে যদি আমাদের গেজেট জারি না হয়, আমাদের চাওয়ার যদি প্রতিফলন না ঘটে, আমাদের এই দাবিগুলি যদি বাস্তবায়ন না হয়, 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকার দাবিতে যদি গেজেট জারি না হয়, তাহলে 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিন থেকেই শুরু হবে আমাদের সংগ্রাম। এই সংগ্রামে ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে শিক্ষকদের মতো সবাইকে ছুটে আসতে হবে রাজপথে, এবং আমরা লাগাতার ভাবে কর্মসূচি দিয়ে যাব। আমরা লাগাতার ভাবে প্রয়োজনে শহীদ মিনারে অবস্থান করব শিক্ষকদের মতো। এই মেন্টালিটি আপনাদেরকে এখন থেকে প্রস্তুত করতে হবে। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আমরা সরকারি কর্মচারী, প্রজাতন্ত্রের সকল নিয়ম কানুন মেনেই আমাদেরকে রাজপথে নামতে হবে। প্রজাতন্ত্রের সকল নিয়ম শৃঙ্খলাগুলি মেনেই আমাদেরকে দাবি আদায় করতে হবে। কোনোভাবে
কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি করা যাবে না। কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য, কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। আমরা সকল সংগঠনগুলিকে আমরা আহ্বান জানাবো যে সকল ভেদাভেদ ভুলে আসুন, আমাদের যে প্রাণের দাবি সেই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী ডিসেম্বরের পর আমরা যেন আন্দোলনে নামতে না হয়। আমরা সকল সংগঠন যখন আগামী 15 তারিখের মধ্যে যদি গেজেট জারি না হয়, তাহলে সকল সংগঠন একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই দাবি আদায়ের জন্য আমরা মাঠে নামব। তবে আশা করি আমরা এরই মধ্যে আমাদের গেজেট জারি হবে বলে আমরা প্রত্যাশা করি। আপনারা জানেন যে বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশনে একটা খবর প্রচারিত হচ্ছে যে পে স্কেলের খসড়া চূড়ান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে। এই কথাগুলি শুনে পে কমিশনের সদস্যরা হাসাহাসি করছেন। এই কারণেই তারা বলেছেন যে আমাদের মেয়াদ আগামী 6 মাস, এই 6 মাসের মধ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করব। 6 মাসের মধ্যে আমরা আমাদের দায়িত্বগুলি, আমাদের রিপোর্টগুলি আমরা জমা দিব। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখনো পে স্কেল নিয়ে আমরা বাইরের মানুষ যে কথাগুলি ভাবছি, পে কমিশন সেগুলি এখনো চিন্তাই করে না। পে কমিশনে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। পে কমিশনে এখনো শুধু তথ্য সংগ্রহ চলছে, বিভিন্ন সংগঠনের সাথে মত বিনিময় চলছে, তাদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান, এই সংগঠনগুলি শেষ হয়ে গেলেই আবার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলিকে ডাকা হবে, সেই প্রতিষ্ঠানগুলিকে ডেকে মত বিনিময় করবে এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করবে। এভাবে তাদের কার্যক্রমগুলিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর কিছু সাংবাদিক, কিছু মিডিয়া বাইরে প্রচার করছে যে সকল কিছু খসড়া মসড়া সব কিছু চূড়ান্ত, সর্বনিম্ন স্কেল নাকি 15,928 টাকা। শুনলে হাসি আসে। আপনাদের এই তথ্যগুলিকে ভুল প্রমাণ করার জন্য এই যে মিডিয়ারা যে কথাগুলি প্রচার করছে, এই কথাগুলিকে ভুল প্রমাণ করার জন্যই আজকে পে কমিশন চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমাদের মেয়াদ 6 মাস, আমরা এই 6 মাসের মধ্যে তথ্য উপাত্ত গ্রহণ করব। তার মানে হচ্ছে পে কমিশন থেকে এখন পর্যন্ত এরকমের খসড়া মসড়া কিছুই করা হয় নাই। শুধুই পে কমিশনকে বিভ্রান্ত করার জন্য, পে কমিশনকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটা মহল, একটা দল বা একটা শ্রেণী বা একটা গোষ্ঠী এই চক্রান্তগুলি করছে যে পে কমিশনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে, পে স্কেলের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। এই জিনিসগুলি কিছুই হয় নাই। তবে মত বিনিময় সভা চলতেছে, এগুলি চলতে থাকবে। হয়তো অল্প দিনের মধ্যেই এগুলি চূড়ান্ত হবে। কতদিন মত বিনিময় চলবে এই বিষয়টা তো আসলে আমরা বলতে পারি না। আমাদেরকে তো আর স্পেসিফিক ভাবে বলেনি যে আগামী এত তারিখ পর্যন্ত মত বিনিময় সভা চলবে। আমরা শুধু আমাদের দাবিগুলি উপস্থাপন করতে পারি। আমরা তো কোনো কিছু নিয়ে তাদেরকে জোর করতে পারি না কমিশনকে। আমরা কমিশনের কাছে আমাদের দাবির কথা সাংগঠনিকভাবে আমরা উপস্থাপন করেছি, আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরেছি। আজকে আমাদের সভাপতি মহোদয় একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে সচিব মহোদয়রা 30 লক্ষ টাকা তারা লোন নিচ্ছে, সেই লোনের মধ্যে 18 লক্ষ টাকা সরকারকে ফেরত দেয় আর 12 লক্ষ টাকা নাই হয়ে যায়। তারা সেই গাড়ি মেনটেনেন্স করার জন্য আবার প্রতি মাসে 50,000 টাকা মেনটেনেন্স খরচ পায়। তাহলে এই যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছে, তাহলে কর্মচারীরও তো অধিকার আছে কিছু সুযোগ সুবিধা পাওয়ার, তাই না? আবার একটা কথা বলেছেন আমাদের ওয়ারিস আলী ভাইকে আমরা শ্রদ্ধা জানাই। ওয়ারিস আলী ভাই সাহসিকতার সাথে যে সংগ্রাম করছে, যে লড়াই করছে, ওয়ারিস আলী ভাইকে আমরা স্যালুট জানাই, খায়ের ভাইকে আমরা স্যালুট জানাই। তাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। তিনি বলেছেন যে সচিব মহোদয়রা 16,000 টাকা এবং 16,000 টাকা, অর্থাৎ একজন নাইট গার্ড, একজন বাবুর্চির জন্য তারা 16,000 32,000 টাকা নেয়। অথচ তারা এই নাইট গার্ড এবং বাবুর্চি কেউই নিয়োগ দেয় না, কেউই এই দুইটা পদে নিয়োগ দেয় না, কিন্তু এই দুইটা দিয়া তারা 32,000 টাকা তুলে নিচ্ছে বেতনের সাথে। কিন্তু এই দুইটা পদে যাতে লোক নিয়োগ দেওয়া হয়, সত্যিকার অর্থেই যাতে এই নাইট গার্ড এবং কুক পদে লোক নিয়োগ দেওয়া হয়, তাতে আমাদের অনেক ভাইয়ের কর্মসংস্থানের সুযোগ হবে, এই কথাটা বলেছেন। এবং আমরা বিভিন্ন যে ভাতা,
অনেক ঝুঁকি ভাতা আমরা যেটা প্রস্তাব করেছি সেই ঝুঁকি ভাতার কথাগুলি আমরা তুলে ধরেছি। পাহাড়ি ভাতা এবং বিভিন্ন দপ্তরে অনেকেই ঝুঁকিতে আছেন, সে ঝুঁকি ভাতার কথাগুলি আমরা তুলে ধরেছি। বিশেষ করে আপনার এই যে হসপিটালগুলোতে, বক্ষব্যাধি হসপিটাল, আরো বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, গাড়ি চালকরা রয়েছেন যারা মানে ঝুঁকি নিয়ে কাজ করে, তারা যাতে ঝুঁকি ভাতার আওতায় আসে। এবং বিশেষ করে বিভিন্ন বাহিনীতে যারা আছেন তারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন অনেকেই, আমরা যেন সেই প্রস্তাবটা কমিশনে তুলে ধরা হয়। আমরা সেই প্রস্তাবটা তুলে ধরেছি। পুলিশ ভাইদেরকে তারা দশম গ্রেড পর্যন্ত ঝুঁকি ভাতা পায়, এরপরে আর ঝুঁকি ভাতা পায় না। তাই আমরা প্রস্তাব করেছি যে একজন ডিফেন্সের যেই থাকুক, ঝুঁকি ভাতা তাদের যতদিন চাকরি থাকবে ততদিন তারা ঝুঁকি ভাতা পাবে। এখানে কোনো গ্রেড নয়, সকল পুলিশ, সকল সেনাবাহিনী, সকল বিডিআর সবাই ঝুঁকিতে থাকে, তারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করে, এজন্য তাদের ঝুঁকি ভাতার আওতায় আনা উচিত। এখন আপনারা যেটা মনে করেন যে টিভি চ্যানেল এবং বিভিন্ন পত্র পত্রিকায় তাহলে এই খবরগুলি দিচ্ছে কেন, এটা তারা হচ্ছে লাইসেন্স করা সাংবাদিক, তারা যা মন চায় তাই দিতে পারে, যা কিছু মন চায় তাই কিছু দিতে পারে, এটা তাদের ব্যবসা, এটা হচ্ছে তাদের ব্যবসা। কারণ তারা সরকারি লোক না, টিভি মিডিয়ায় যারা কাজ করে তারা কেউ সরকারি চাকরি করে না। তাই সরকারি চাকরি যেহেতু তারা করে না, এজন্য তারা যা খুশি তাই বলতে পারে। আর তারা যখন এই কথাগুলি প্রচার করে অনলাইন মানে নিউজে, আমরাই সেই নিউজগুলোকে ভাইরাল করি, এটা হচ্ছে আমাদের দোষ। আমরা যদি তাদের নিউজগুলোকে ভাইরাল না করি, বাইরে প্রচার না করি, জনগণের সামনে তুলে না ধরি, তাহলে কেউই কিন্তু শুনতে পায় না, কেউই কিন্তু জানতে পায় না। দোষটা তো সাংবাদিকদের না, দোষটা আমাদের। সাংবাদিকরা আজকে প্রচার করে সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় কি যে জানুয়ারি থেকে নতুন বেতন পাবে, ডিসেম্বরে গেজেট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এগুলি তারা প্রচার করে। কিন্তু হেডলাইনটা দেয় কি যে সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর। আর আমরা করি কি, সবাই সেই নিউজগুলি প্রচার করি, তাদের লিঙ্কগুলি শেয়ার করে দেই, সারা দেশের মানুষ শুনে সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর। আরে ভাই, আমরা কেন সেই নিউজগুলি প্রচার করব? ওই নিউজগুলি যদি আমরা প্রচার না করি তাহলেই কিন্তু দেশবাসী জানেও না, আর তাদের কথাগুলি প্রচারও হয় না। আপনারা এখন থেকে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এখন থেকে শুধু আমাদের দাবির কথাগুলি প্রচার করবেন। আপনি কি চাচ্ছেন সেই জিনিসগুলি প্রচার করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা কিন্তু কখনোই আপনাদেরকে বলি না যে ডিসেম্বরেই গেজেট হবে, ডিসেম্বরেই পে স্কেল হবে, এমন কথা কিন্তু কখনোই আপনাদেরকে বলি না। আপনারা যেরকম কর্মচারী, আমরাও সেরকম কর্মচারী। হ্যাঁ, আমরা কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, তার মানে এই না যে ডিসেম্বরেই পে স্কেল হবে, এই গ্যারান্টি তো আমরা দিতে পারি না। এই গ্যারান্টি দিয়ে আমরা এই কথাটা বলতে পারি না। তবে পে স্কেলের জন্য পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের একটা সুন্দর গভীর সম্পর্ক তৈরি হয়েছে। স্যার বলেছেন প্রয়োজনে আপনাদেরকে আবার ডাকবো, এবং বিশেষ করে স্যার আমাকে যে সম্মান দিয়েছে, আমার সাথে যেভাবে কথা বলেছেন, আমরা কৃতার্থ। এটাই আমাদের পাওয়া, এর বেশি কিছু আমাদের পাওনা নেই। একটা জিনিস মনে রাখবেন, এই যে দাবির কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি, এই যে প্রচার প্রচারণা করছি, বিভিন্ন কথা বলছি, লেখালেখি করছি, এগুলির মাঝে তো ভাই ভুল হবেই, তাই না? যারা কথা বলে তাদেরই কিন্তু ভুল হবে, যারা লিখবে তাদেরই কিন্তু ভুল হবে। আপনারা সেই ভুলটাকে কেউ ধরবেন না, ভুল হতেই পারে, ভুলটাকে আপনারা সবসময় ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা কথা বলে না তাদের কোনো ভুল নেই, তাদের কোনো দায়িত্বও নেই। যারা কথা বলে না তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো ভুলও নেই। তাহলে দায়িত্ব যারা নেয় তাদের ভুল হয়, সেই ভুলটা আপনারা কঠিনভাবে না নিয়ে আপনারা ভালোবাসার মাধ্যমে সেটা আমাদেরকে বলবেন যে মালিক ভাই এই কথাটা ভুল হয়েছে। অনেক ভাই আমাকে বিভিন্ন পোস্টে লেখা দিলে আমাকে কমেন্টস করে বলে ভাই এই লেখাটায় বানানটা ঠিক করেন, ভুল হয়েছে। আমি খুব খুশি হয়ে যাই, কারণ আমি টাইপ করি একটা, কম্পিউটার মোবাইলে দেখা যায় স্ক্রিনে ওঠে আরেকটা, পোস্ট করার পর দেখা যায় আরেকটা। তাহলে এরকম ভুল তো হতেই পারে। এখন আপনারা যদি আমাকে সেটা একটা কমেন্টস করে জানিয়ে দেন যে ভাই এই লেখাটা ভুল হয়েছে, আমি ওই লেখাটা কারেকশন করতে পারি। কিন্তু আপনারা সেটা না করে যদি আপনারা ওইটা সমালোচনা করেন, তাহলে আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পাবো। আপনারা এই যে একটা চরম বাস্তব কথা হচ্ছে কি জানেন,
এই যে আপনাদের জন্য এত পরিশ্রম করি না, আজকে পে স্কেল বাস্তবায়ন হয়ে যাক, কালকে আপনারা আমাকে ভুলে যাবেন। আজকে পে স্কেল যদি বাস্তবায়ন হয়ে যায়, যখন ফিক্সেশন হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনারাও বেতন পাওয়া শুরু করবেন নতুন বেতনে, ঠিকই আপনারা এই মালিক ভাইকে ভুলে যাবেন। তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ নেই এই কারণে যে আপনারা আজীবন আমাকে মনে রাখবেন বা আমাকে স্মরণ করবেন, এই কথা আমি বলি না। কারণ পে স্কেল বাস্তবায়ন হলে আপনারা যেরকম পাবেন আমিও সেরকম পাবো। আমার পাওনা থেকেই আমি এই দাবিগুলি করছি। কারণ এই পে স্কেলটা বাস্তবায়ন হলে আমার বেতন বাড়বে, আমার পরিবার ভালো থাকবে, আমার ছেলে মেয়েরা ভালো থাকবে, আমি সচ্ছলভাবে চলতে পারবো, আমার পরিবারের মুখে আমি হাসি ফোটাতে পারবো। ঠিক তেমনি এই পে স্কেল বাস্তবায়ন হলে আপনাদেরও বেতন বাড়বে, আপনারাও ভালো থাকবেন, আপনাদেরও পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বোধ করবেন। তবে এটাই সবাইকে মনে রাখতে হবে যে ভাই, পে স্কেলটা বাস্তবায়ন করতে গেলে এত সহজ কিন্তু হবে না। পে স্কেলটা বাস্তবায়ন করতে গেলে এত সহজে কিন্তু এটা বাস্তবায়ন হবে না। এই পে স্কেলের জন্য অনেক সংগ্রাম করতে হবে, এবং এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে আপনাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা শুধু এতটুকু বলবো, আগামী ডিসেম্বর পর্যন্ত আপনারা সবাই সজাগ থাকবেন। এই যে 750-800 মানুষ আমার লাইভটা এখনো দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ যে ভাই, আপনারা এখন থেকে প্রতিদিন আপনারা আমাদের এই দাবির কথাগুলি প্রচার করবেন। একটাই কথা, 1:4 চাই, ডিসেম্বরে গেজেট চাই। 1:4 চাই, ডিসেম্বরে গেজেট চাই। এই আওয়াজটা যদি সারা বাংলাদেশ থেকে উঠে আসে, তাহলে কি দাবি বাস্তবায়ন না হয় উপায় আছে বলেন? কিন্তু এই আওয়াজটা আমরা পাই না। যে হারে সরকারি কর্মচারীদের প্রস্তাবগুলি, দাবির কথাগুলি প্রচার হওয়ার উচিত, প্রচার হওয়ার কথা, সেই হারে আমাদের দাবির কথাগুলি প্রচার হয় না। আমরা সেই প্রচারণা আপনাদের কাছ থেকে, সেই সহায়তাটা আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, যারা প্রচার করছেন, যারা আমাদের দাবির কথাগুলি লাইক কমেন্ট করে শেয়ার করছেন, সবকিছু করছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। তবে এটাই শেষ নয়। আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো আমাদেরকে আবার রাজপথে নামতে হবে। যদি আমরা আগামী 15ই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের পে স্কেল বাস্তবায়ন না হয়, আমাদের গেজেট জারি না হয়, তাহলে সেক্ষেত্রে সচিবালয় এবং সচিবালয়ের বাইরে চরম আন্দোলন গড়ে উঠবে। সেই আন্দোলন কর্মসূচিতে আপনাদের সবাইকে অংশ নিতে হবে। মনে করতে হবে যে এটা জীবনের শেষ লড়াই। সেই লড়াইয়ে যেভাবে শিক্ষকরা নেমে এসেছে, ঠিক সেই একইভাবে আপনাদেরকেও নেমে আসতে হবে। এই কথাটা আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এবারে আমি আপনাদের কিছু কমেন্টস নিচ্ছি। অনেকক্ষণ আমি আমার কথাগুলোই শুধু বলে যাচ্ছি। আপনাকে কি দিয়ে ধন্যবাদ জানাই। এমডি শফিকুল ইসলাম লিখেছেন, আপনার জন্য শুভকামনা, যারা পেনশনে আছেন তাদের জন্য কিছু বলেন। ভাই, পেনশনের জন্য আমরা এই কথাটা তুলে ধরেছি। যারা পেনশনে আছেন, আনুপাতিক হারে তাদেরও বেতন বাড়বে, এবং আমাদের যে দাবি দেওয়াগুলি বাস্তবায়ন হলে সবার জন্য সেটা মানে উপকারে আসবে। আপনার প্রস্তাবনাটি কি জানাবেন প্লিজ, এমডি শফিকুল ইসলাম। আমার প্রস্তাবনাটা হচ্ছে, আগামী ডিসেম্বর পর্যন্ত আপনারা সবাই সজাগ থাকবেন, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ আগামী ডিসেম্বরের মধ্যে যদি গেজেট জারি না হয়, হয়তো সময় ক্ষেপণ হতে পারে, কাল ক্ষেপণ হতে পারে। আমাদের দাবি হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে যদি গেজেট জারি না হয়, তাহলে ডিসেম্বরের 15 তারিখ থেকে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব। ততক্ষণ সেই কর্মসূচিতে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, অংশ নিতে হবে। এটাই হচ্ছে আমার প্রস্তাবনা। ইমদাদুল হক লিখেছেন, কি না। আসসালামু আলাইকুম। সত্যি বলতে কি জানেন, আজকে আমার এক কৃষক ভাই বলছে, এই তোরা নাকি প্রতিদিন 6 টাকা নাস্তা খরচ পাস, এই টাকা দিয়ে তো এক প্যাকেট আকিস বিড়িও তো হয় না, এক কাপ দুধ চায়ের দামও তো দেয়া যায় না। জি ভাই, আমি এই প্রসঙ্গটা কমিশনে তুলে ধরেছি যে আমাদের 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে যদি আমরা শুধু ডাল ভাত আলুর ভর্তা খাই, তাহলে আমাদের মাসে 27,000 টাকা লাগে। এর নিচে আমি কমিশনকে প্রশ্ন করেছি যে স্যার, এর চাইতে কে নিচে 10 টাকার ডাল, 20 টাকার আলুর ভর্তা আর 20 টাকার ভাত, মোট 50 টাকা, এর নিচে কি কোনো খাবার আছে স্যার? আপনাদের কাছে আমার প্রশ্ন স্যার, একটু বলবেন, এর নিচে কি কোনো খাবার খাওয়া যায়? ওনারা বলছেন না, যায় না। তারপরে বলছি যে স্যার, শুধু এই ডাল আলুর ভর্তা
যদি সারা মাস খায় তাহলে 6 জন সদস্যের 27,000 টাকা লাগে। তারপরে তার বাড়ি ভাড়া, 2 সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়, তারপরে তার অফিসের যাতায়াত এবং টিফিন। স্যার আমরা টিফিন ভাতা পাই 6 টাকা। বলেন স্যার 6 টাকায় আমরা কি খাবো? ওই রাস্তার পাশে যে পানি বিক্রি করে বিট লবণ দিয়া, ওই 1 গ্লাস পানির দাম 10 টাকা। 10 টাকার নিচে একটা সিঙ্গারা সমোসা পাওয়া যায় না। একটা পাউরুটি, এক স্লাইস পাউরুটির দাম 15 টাকা, একটা কলার দাম 15 টাকা। নর্মালি একটা নাস্তা খেতে গেলে যদি একটা চা খান, এক স্লাইস পাউরুটি খান, একটা কলা খান, তাহলে আপনার বিল আসে 50 টাকা। তাহলে 6 টাকা দিয়ে আমরা কিভাবে নাস্তা করব? আমি এভাবে, ঠিক যেভাবে বলছি এভাবেই আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি। কর্মবিরতি দিতে হবে ইনশাআল্লাহ। আগামী 15 ডিসেম্বরের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে কর্মবিরতি থেকে শুরু করে সব রকমের কর্মসূচি ইনশাআল্লাহ আসবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। তবে আশা করি আমরা সেই পর্যন্ত আমাদের যেতে হবে না। কারণ আপনারা যদি সবাই আগামী নভেম্বর ডিসেম্বর, এই একটা মাস, সামনে যে নভেম্বর মাস, এই একটা মাস যদি আপনারা সবাই আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন, আমাদের এই দাবির কথাগুলি যদি বেশি বেশি করে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমাদের এই কর্মসূচিতে যাওয়া লাগবে না। আমরা আন্দোলন করতে চাই না, আমরা রাজপথে নামতে চাই না। কারণ আমরা কোনো রাজনৈতিক দল না যে আমাদের রাজনীতি করতে হবে, আমাদের আন্দোলন করতেই হবে। আমরা আন্দোলনে নামি, আমরা রাস্তায় নামি পেটের দায়ে, রাজনীতি করার জন্য নয়। আমরা রাস্তায় নামি কি? পেটের দায়ে, যে আমাদের যাতে 10 বছর বেতন বাড়ে না, আমাদের বেতন বৃদ্ধি দরকার, আমাদের পে স্কেল দরকার। কারণ নির্বাচিত সরকার আসলে আমাদের সেই পে স্কেল আর যথাশীঘ্র পাওয়া যাবে না। এটা আপনারা সবাই ভালো করে জানেন। তাই সবাইকে বলবো, আপনারা সবাই বেশি বেশি করে দাবির কথাগুলি প্রচার করবেন, দাবির কথাগুলি তুলে ধরবেন। আগামী একটা মাস, নভেম্বর মাস, সবাইকে এই দাবিগুলি বেশি বেশি করে তুলে ধরতে হবে, যাতে ডিসেম্বরের মধ্যেই আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন হয়। দাবি মোদের একটাই, 1:4 চাই, ডিসেম্বরে গেজেট চাই। এই স্লোগানটা সবাই দিবেন। মোশাররফ ভাই লিখেছেন ব্লগ পোস্টের বিষয় নিয়ে কোনো কথা বলেছেন। জি ভাই, আমরা ব্লগ পোস্ট বাতিল করে আমরা পদোন্নতি চেয়েছি, অথবা যদি ব্লগ পোস্ট বাতিল করে পদোন্নতি দেয়া না যায়, তাহলে সেক্ষেত্রে যেন অন্তত পক্ষে 5 বছর পর পর একটা উচ্চতর গ্রেড বা পরবর্তী ধাপে পদার্পণ করা হয়। কেননা ব্লগ পোস্ট থাকলে আমাদের গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। এজন্য আমরা ব্লগ পোস্ট বাতিল করে আমরা পদোন্নতি অথবা 5 বছর পর পর অন্তত একটা গ্রেড পরিবর্তন করার দাবি জানিয়েছি। সরকারি গাড়ি চালক সমিতি আগামী রবিবার তারা কমিশনের সাথে বসবে দুপুর 12টায়। ঠিক আছে, আগামী রবিবার বসবে। সে পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ হবে। ভয়াবহ হলে তো আর কিছু করার নেই, তাই না? আমরা তো আর কারো মাথায় বাড়ি মারতে পারবো না। আমরা কি কারো মাথায় বাড়ি মারতে পারবো বলেন? আমাদের নিয়মতান্ত্রিক ভাবেই আমাদের দাবির কথা তুলে ধরতে হবে। এখন আপনারা যদি মনে করেন যে না ভয়াবহ হয়ে যাবে, তাহলে তো আর আমাদের কিছু বলার নেই। রেশন সুবিধা কি পেতে পারি ভাই, এগুলি সবই দাবি আমরা উপস্থাপন করেছি। সব দাবিগুলির কথাই তুলে ধরা হয়েছে মোশাররফ ভাই। হাসান খান লিখেছেন পে স্কেলে সিনিয়ররা লাভবান কম হয়, জুনিয়ররা লাভবান বেশি হয়। এটা মেনেই নিতেই হবে, কারণ সিনিয়রদের ইনক্রিমেন্ট লাগে, তারা আরো বিভিন্ন ভাবে অনেকদিন চাকরি করে আগাইয়ে গেছে। আর জুনিয়র যারা থাকে, পে স্কেল দিলে সবসময় নতুন চাকরিজীবী, জুনিয়র বলতে, জুনিয়র কথা ঠিক না, নতুন চাকরিজীবী বলতে হবে, যে নতুন চাকরিজীবীরা পে স্কেল দিলে সবসময় তারা লাভবান হয়। সাজ্জাদ হাসান লিখেছেন প্রতি 5 বছর পর পর পদোন্নতির ব্যবস্থা করা উচিত। মহান আল্লাহ পাক দেশ জাতির কল্যাণে কবুল করুক। আজকের মিটিং এ কি হয়েছে একটু জানাবেন। ও আল্লাহ, ভাই আমি অনেক খুশি হয়েছি 17 তারিখের প্রোগ্রামে অংশগ্রহণ করে। ইনশাআল্লাহ আজকে যে মিটিং হলো ওখানে তো আপনি ছিলেন, ওখানে আলাপগুলো একটু জানাবেন। ওখানে আমরা আমাদের দাবির কথা তুলে ধরেছি এবং আমরা ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন করে আমরা গেজেট জারির কথা দাবি জানিয়েছি। ঠিক আছে, সেখানে পে কমিশন চেয়ারম্যান মহোদয় বলেছেন গেজেট জারি করার দায়িত্ব তো আর আমাদের না, গেজেট জারি করার দায়িত্ব হচ্ছে সরকারের। তবে কমিশন চেষ্টা করবে তাদের সময়ের মধ্যেই যাতে রিপোর্ট জমা দিতে পারে, সেটা তারা চেষ্টা করবে। কিন্তু নিয়ম অনুযায়ী সেটা তাদের মেয়াদ 6 মাস, সেই কথাটাও বলেছেন যে আমাদের মেয়াদ 6 মাস। ঠিক আছে, তবে একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে
এই যে দেখেন, আমরা একটা প্রোগ্রাম দিলে, আমরা একটা কর্মসূচি দিলে আমরা কিন্তু কোনো সংগঠনকে মাঠে পাই না। আর আজকে দেখেন কমিশনে মত বিনিময় করার জন্য সংগঠনের আর অভাব নেই। এত সংগঠন, এই পর্যন্ত 30টা সংগঠনের সাথে মিটিং হয়ে গেছে কমিশনের। এই 3 দিন পর্যন্ত মিটিং হচ্ছে। এই 3 দিনে পে কমিশনে 30টির বেশি সংগঠনের মত বিনিময় সভা হয়ে গেছে। অথচ আন্দোলন সংগ্রাম দিলে এই 30 টাকা 3-4টা কমিটিও সংগঠনকেও আমরা মাঠে পাই না। এখন 3 জন 4 জন 5 জনও একটা সংগঠনে আছেন, তারা গিয়ে মত বিনিময় করছেন পে কমিশনে। তার মানে হচ্ছে পে কমিশনকে এই যে একটা কালক্ষেপণ করা হচ্ছে, একটা সময় নষ্ট করা হচ্ছে। এখন পে কমিশন যেহেতু অদাবদ্ধ যে সকল সংগঠনের সাথে তারা আলাপ আলোচনা করবে, এখন 4-5 জনে মিলে একটা সংগঠন করে তারাও একটা আবেদন করে বসছে যে অমুক সংগঠন আমরা কমিশনে দেখা করতে চাই, আমরা আলোচনা করতে চাই। কিন্তু কমিশন তো আর জানে না যে ওই সংগঠনের অবস্থা কি, ওই সংগঠনে কতজন সদস্য রয়েছে। প্রত্যেকটা সংগঠনে থেকে 5 জন করে এন্ট্রি করা হয়, প্রত্যেকটা সংগঠনকে 5 জন করে এন্ট্রি করা হয়। আর আজকে আমরা 29 জন পে কমিশনের বৈঠকে আমরা 29 জন ঢুকেছি। এ পর্যন্ত যত সংগঠন গিয়েছে আমরা সবচাইতে বড় প্রতিনিধি দল 29 জন সদস্য আমরা মিটিং করেছি। এবং কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে আপনাদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে এত বড় এটা আমাদের জানা ছিল না। কারণ প্রত্যেকটা সংগঠন থেকেই 5 জন 7 জন 3 জন 4 জন 10 জন এর বেশি যায়নি। কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনকে 29 জন পর্যন্ত কমিশনে অ্যালাউ করেছে। 29 জন সদস্য কমিশনের এই সেমিনার কক্ষে, সভা কক্ষে আমাদেরকে এন্ট্রি দিয়েছে এবং 29 জন সদস্য আমরা একসাথে বসে আমাদের পরিচয় দিয়েছি, কথা বলেছি এবং আমরা ভাব বিনিময় করেছি। 29 জন সদস্য আমরা সেখানে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি। আমরা কমিশনকে এবং কমিশনের সকল সদস্যকে শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে। কেননা এতজন সদস্যকে আর কোন সংগঠনকে এত বেশি সদস্য কমিশন অ্যালাউ করেনি। এবং আমাদেরকে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনেরই 29 জন সদস্যকে, প্রতিনিধিকে এই পে কমিশনের সভা কক্ষে অ্যালাউ করেছেন এবং তারা আমাদের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনকে আলাদাভাবে কমিশন মূল্যায়ন করেছেন। এজন্য আমরা আমাদের এই পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান স্যারকে আমরা ধন্যবাদ জানাই। এরই সাথে পে কমিশনের অন্যান্য যে সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও আমরা ফেডারেশনের পক্ষ থেকে সংগঠন জানাই। সেই সাথে আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি ওয়ারেস আলী ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার ভাইকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের নেতৃত্বে, ওয়ারেস আলী ভাই এবং খায়ের আহমেদ ভাইয়ের নেতৃত্বে আজকে এত সম্মান পে কমিশনে পেয়েছেন এবং এতগুলি সংগঠনের মধ্যে থেকে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনকে কমিশন এতটা গুরুত্ব দিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞতা বোধ করছি এবং গর্বিত অনুভব করছি। তবে আমাদের এই দাবিগুলি বাস্তবায়ন করতে গেলে সবাইকে মাঠে থাকতে হবে। ওয়ারেস সাহেব আজ বললেন ডিসেম্বর মাসে রিপোর্ট দিতে পারবে না বলে মনে হচ্ছে। এটা তো বলার সাধারণ কথা, তো এটা আপনাদেরকে বুঝতেই হবে। মনে হচ্ছে তার মানে আপনাদেরকে দাবি করতে হবে, তাই না? উনি বলছে ডিসেম্বরের মধ্যে হয়তো রিপোর্ট জমা নাও দিতে পারে। আরে ভাই, পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আপনাদের যে অফিসিয়ালি যে ভাষা, একটা ভাষা আপনারা বোঝেন না, অফিসিয়ালি একটা ভাষা আছে না, পে কমিশনের চেয়ারম্যান স্যার বলেছেন, অফিসিয়ালি ভাষায় বলেছেন যে তাদের মেয়াদ 6 মাস। এখন তারা কি বলবে যে আমরা নভেম্বরে রিপোর্ট জমা দিয়ে দিব বা অমুক করে দিব? এটা কি সবার সামনে ওপেনে বলবে? এটা বলার কথা? ওনারা তো অফিসিয়াল ভাষাটাই বলবে যে ডিসেম্বরের মধ্যে আমরা মানে জমা দিব, এই কথা কি ওনারা বলবে? ওনারা তো অফিসিয়াল ভাষাই বলবে যে আমাদের 6 মাস সময়, এই 6 মাসের মধ্যে আমরা জমা দিব। কিন্তু আমরা কর্মচারী, আমরা যারা সংগঠন করি, আমাদেরকে চাপ সৃষ্টি করতে হবে যে না স্যার, আমাদের কষ্ট হচ্ছে, কর্মচারীদের কষ্ট হচ্ছে, কর্মচারীরা অভাবে আছে, আপনি অতি দ্রুত ডিসেম্বরের মধ্যেই যাতে আপনারা রিপোর্ট সম্পাদন করেন, নভেম্বরের মধ্যেই আপনারা স্যার যাচাই বাছাই করে রিপোর্ট জমা দিন। এটা আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আপনাদের কাছে আমাদের চাওয়া। স্যার, এই পে কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন
জাকির আহমেদ খান এবং অন্যান্য সদস্যবৃন্দর কাছে আমাদের দাবি, স্যার আপনারা চলে যাবেন, নির্বাচিত সরকার এসে সরকার গঠন করবে, কিন্তু আপনারা ইতিহাস হয়ে থাকবেন কর্মচারীদের অন্তরে। আমরা চাই আপনারা কর্মচারীদের অন্তর ইতিহাস হয়ে থাকেন, যে অতীত ইতিহাসে যাতে যে কাজগুলি করেনি এই পে কমিশন যেন সেই কাজটা করে। এটাই আমরা দাবি করছি, যাতে অতি দ্রুত পে কমিশনটা বাস্তবায়ন হয়, পে স্কেলটা বাস্তবায়ন হয়। সেই লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, বাধ্য করতে হবে কমিশনকে, বাধ্য করতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দেয়। আরে ভাই, আমরা তো দাবি করব, আমাদের কাজ হচ্ছে দাবি করা, আমাদের কাজ হচ্ছে দাবি উপস্থাপন করা। সেই দাবিটা যদি আমরা সজোরে করতে না পারি, এই দাবিটা যদি আমরা লক্ষ লক্ষ কর্মচারী উপস্থাপন করতে না পারি, তাহলে তো এই দাবির গুরুত্ব দিবে না। আমরা শুধু 2-4-5 জন, আমার মতো একা হাজারো মালিক চিল্লাইলে কোনো কাজ হবে না। আপনাদের মতো লাখো কর্মচারীদেরকে চিল্লাইতে হবে, আপনাদের মতো লাখো কর্মচারীদেরকে রাস্তায় নেমে আসতে হবে, তাহলেই না দাবি বাস্তবায়ন হবে, তাই না? দাবি বাস্তবায়ন কিন্তু এত সহজ নয়। আজকে আমার লাইভে সর্বোচ্চ 1000 লোক যুক্ত হয়েছেন, 1000 লোক আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন, অথচ এই পর্যন্ত আপনারা শেয়ার করেছেন মাত্র 440 জনে, মাত্র 440 জনে শেয়ার করেছেন, ঠিক আছে? আর 951 জন মানুষ কমেন্ট করেছেন। এবার আপনারা বলেন, আপনারা দাবিগুলি বাস্তবায়নের জন্য কতটুকু সোচ্চার? আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছে আমি বিচার দিলাম যে আপনারা 1000 মানুষ লাইভে ছিলেন, এখনো 600 মানুষ লাইভে আছেন, অথচ আপনারা শেয়ার করেছেন মাত্র 400 মানুষ। ভাই, দাবি আদায় করা এত সহজ নয়। আপনারা একটা দাবি শেয়ার করতে আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে, তাহলে কিভাবে পে কমিশন দাবিটা বাস্তবায়ন করবে? তাদের কষ্ট হয় না? আপনারা আপনার দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা একটা লাইভ শেয়ার করতে পারেন না, আপনারা আমাদের এই দাবির কথাগুলি প্রচার করতে পারেন না, একটা লাইক করে, একটা কমেন্টস করে, একটা সাপোর্ট দিতে আপনাদের কষ্ট হয়, আপনাদের কিপটামি লাগে। তাহলে সেই মানুষগুলাই আবার আপনারা পে স্কেল বাস্তবায়ন চান অতি দ্রুত সময়ের মধ্যে। এটা অবাক করার বিষয় না? বলেন। আপনারা সোচ্চার হন, আপনারা সজাগ হন, আপনারা জাগ্রত হন। আপনারা যদি এখনো দৈন্যতার মধ্যে থাকেন, আপনাদেরকে এখনো যদি দাবি প্রচারের জন্য শেয়ার করেন এই কথাগুলি বলতে হয়, তাহলে আমাদের জন্য লজ্জা লাগে যে আমরা যাদের জন্য এত কিছু করি, তারা একটা লাইভ শেয়ার করতে তাদের কষ্ট লাগে, কার্পণ্য লাগে। আমাদের দাবির কথাগুলি আপনারা যত বেশি প্রচার করবেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমাদের সেই দাবির কথাগুলি চলে যাবে। আপনারা এটা শুনে খুশি হন নাই যে আপনাদের এই ভোরের আলোর পেজের এই যে ভিডিওগুলা পে কমিশনের চেয়ারম্যান মহোদয় নিজেই দেখেন। আজকে তিনি সেই কথাটাই আমাকে বলেছেন, তিনি নিজে আমাদের ভিডিওগুলি দেখেন, তিনি যখন অবসর সময় পান তখনই তিনি আমাদের ভিডিওগুলি দেখেন। বলেছেন, আমি যখন অবসর সময় পাই তখনই এই পে স্কেল নিয়ে কারা কি বলে সেই ভিডিওগুলো তিনি দেখেন এবং তিনি আমাদের দাবির কথাগুলি দেখেন। এর চাইতে আর কি বলবো আপনাদেরকে? তাহলে আপনাদের উচিত না যে এই দাবিটার ব্যাপারে আপনাদের বেশি বেশি কমেন্টস করা, দাবিটা নিয়ে বেশি বেশি প্রচার করা? এখন কষ্ট লাগতেছে কথা বলতে। তুমি কিন্তু দুই চামচ আমি তো তুমি দুই আমার আমি তো আমার ঠিক আছে, রওজা মনি লিখেছেন, ভাই আপনার কাছে একটা অনুরোধ করছিলাম যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের চলতে গেলে 50 টাকা খরচ হয়। জি ভাই, এই কথাটা আমি একেবারে পাড়ে পাড়ে ব্যাখ্যা করে আমি শুনিয়েছি, এই কথাটা আমি পাড়ে পাড়ে ব্যাখ্যা করে কমিশনকে শুনিয়েছি যে একজন কর্মচারী তার 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে শুধু ডাল ভাত আর আলুর ভর্তা খেতে গেলেও মাসে 27,000 টাকা লাগে, ঠিক আছে? এবং টিফিন ভাতা 6 টাকা পাই, 6 টাকা দিয়ে আমরা কি খাই?
এই কথাগুলি আমি তুলে ধরেছি। আন্দোলন করতে গিয়ে যাদের বাধার সম্মুখীন হবেন, যেমন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে তাদের বেতনের বৈষম্য তুলনাগুলো চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে ইনশাল্লাহ। সবাই বেশি বেশি শেয়ার করুন। সংসার চলছে না ভাই, সংসার আর চলছে না। এমডি রাফি। মাজহারুল ইসলাম নিয়েছেন ধন্যবাদ। নভেম্বর মাসের শুরু থেকে একটা আন্দোলনের ডাক দেন ভাই। ইনশাল্লাহ আমরা নভেম্বর না, ডিসেম্বর মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং এরই মধ্যে আমাদের আন্দোলন বা আমাদের সভা সেমিনারগুলি চলতে থাকবে। এই যে দাবিগুলি দেখছেন, এখানে 7টা দাবি রয়েছে এবং 7 দফা দাবি, সমস্ত দাবির কথাগুলি উল্লেখ করা হয়েছে। আপনারা যে দাবিগুলি শুরু থেকে আমরা যে পুলিশ প্রস্তাবনা দিয়েছিলাম দাবির বিষয়ে, সে প্রস্তাবনাগুলো সম্পূর্ণ আমরা তুলে ধরেছি। আমাদের যতগুলি দাবি রয়েছে, আমাদের দাবিগুলি রয়েছে, সমস্ত দাবির কথাগুলি আমরা তুলে ধরেছি। আমরা প্রত্যেকটা দাবির কথাগুলি তুলে ধরেছি। পেনশনের কথা আলাপ হয়েছে, শতভাগ পেনশনের কথা আলাপ হয়েছে। সমস্ত দাবির কথাগুলি আমরা তুলে ধরেছি। আগামী আন্দোলনে আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ। আপনি একটু আমাকে নক দেন, মেসেজ করে। সাদনান রাজ রহমান, আমি একজন কর্মচারী যাদের চিন্তা ভাবনা শুধু পে স্কেল দিলেই তো হয়। আমরা বলেছি পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে যে 18 লক্ষ কর্মচারী আপনাদের দিকে তাকিয়ে আছে। 18 লক্ষ কর্মচারী পে কমিশনের দিকে তাকিয়ে আছে। তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটার জন্য 18 লক্ষ কর্মচারী আজকে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের দিকে তাকিয়ে আছে। তারপরে আমি আমার বক্তব্য শুরু করেছি, এবং আমি এখান থেকে আমার বক্তব্য শুরু করেছি যে স্যার, অনলাইন জরিপে আপনারা একটা প্রশ্ন করেছেন যে 6 সদস্য বিশিষ্ট পরিবার চলতে গেলে সর্বমোট কত টাকার প্রয়োজন হয়। তারই ধারাবাহিকতায় আমি একটা তথ্য স্যার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে একজন কর্মচারীর মাসে কত টাকা লাগে মিনিমাম, সেটার হিসাবটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই হিসাবে আমি আমার তথ্যগুলি আমি উপস্থাপন করেছি স্যার, যে 10 টাকার ডাল, 20 টাকার ভর্তা আর 20 টাকার ভাত, মোট 50 টাকার খাবার যদি একজন কর্মচারী এক বেলা খায়, 50 টাকা 3 বেলা খেলে 150 টাকা, এক মাসে খেলে লাগে 4500 টাকা। আর সেই একই খাবার যদি 6 জনে খায় তাহলে 27,000 টাকা লাগে। দাবি মোদের একটাই, 1:4 চাই। দাবি মোদের একটাই, ডিসেম্বরে গেজেট চাই। তবে আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট করেছি যে আমাদের সামনে এই আন্দোলন কর্মসূচিকে শক্তিশালী করতে হলে প্রতিটি জেলা উপজেলায় আমাদের এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করতে চাই। আপনারা কিন্তু আজ পর্যন্ত কোনো জেলা থেকে, কোনো উপজেলা থেকে একটা কমিটি গঠন করে আমাদেরকে উপহার দিতে পারেননি। বড়ই খারাপ লাগে কথাগুলি বলতে, যে আপনাদেরকে আমরা এতবার আপনাদেরকে আমরা বলছি যে একটা কমিটি আপনারা উপহার দেন। বিভিন্ন জেলা উপজেলাগুলোতে আপনারা কমিটি গঠন করেন, আপনারা কেউ কোনো কমিটি গঠন করছেন না। আরে ভাই, আজকে যদি আপনাদের জেলায়, আপনার উপজেলায় যদি একটা কমিটি থাকে, তাহলে কালকে একটা প্রোগ্রাম দিলে ওই কমিটির মাধ্যমে আপনারা আসতে পারেন। আজকে একটা জেলায় কমিটি থাকলে ওইখানে একটা প্রবলেম হলে ওই কমিটির সমস্যাগুলি আমরা কেন্দ্রে বসে সলভ করতে পারবো। এখন তো কমিটি ছাড়া তো আর আপনাদের সমস্যার জন্য আমরা যাব না। আমরা চাই প্রতিটি জেলা উপজেলায় আমরা কমিটি গঠন করতে চাই, এবং আপনাদের মধ্যে থেকে কেউ যদি দায়িত্ব নিয়ে এই কমিটিগুলি করতে চান, তারা মোবাইল নম্বর সহ আমাকে ইনবক্সে নক দিবেন। আমরা চাই আগামী নভেম্বর মাসের মধ্যে আমরা প্রতিটি জেলা উপজেলায় আমরা আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করতে চাই। জেলা উপজেলায় কমিটি গঠন করতে হবে। কমিটিগুলো তো আপনারা গঠন করবেন, আমরা গিয়ে তো কমিটি গঠন করতে পারবো না। প্রত্যেকটা উপজেলায়, আপনি যে উপজেলায় আছেন সেখানে আপনার নেতৃত্বে আপনি একটা 25 সদস্যের কমিটি গঠন করেন। আপনি যে জেলায় আছেন সেখানে আপনাদের নেতৃত্বে একটা কমিটি গঠন করেন। আপনার উপজেলায়, আপনার জেলায় যে অফিসগুলি রয়েছে, প্রত্যেকটা অফিস থেকে 1-2 জন করে নিয়ে 25 সদস্য বিশিষ্ট কমিটি আপনারা গঠন করেন। এই কমিটিগুলি গঠন করে সেই কমিটির কাগজ আমাদের কাছে পাঠিয়ে দেন, এবং আপনারা ছোটখাটো একটা কর্মসূচি দিবেন বা একটা
প্রোগ্রাম প্রোগ্রাম আয়োজন করে আমাদেরকে নিমন্ত্রণ করবেন, আমরা গিয়ে আপনাদের কমিটি অনুমোদন করে দিয়ে আসব, এবং তখন আপনারা আমাদের শরীক হয়ে থাকবেন, আপনারা সেভাবে আমাদের কাজগুলি করে যাবেন। এজন্য বলি আপনাদেরকে, প্রতিটি জেলা উপজেলায় যারা আপনারা কমিটি করতে চান, যারা কমিটি গঠন করার জন্য আগ্রহ এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কমিটিগুলি গঠন করতে হবে। আপনার উপজেলায় আপনার জেলায় কারা কারা আছে তাদেরকে তো আমরা চিনি না, আপনারা চিনেন, তাই না? আপনারা যাদেরকে চিনেন তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করবেন। আপনাদেরকে বারবার বলতেছি, আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ নভেম্বরের 15 তারিখের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় কমিটি দেখতে চাই। আপনারা যদি সত্যি পে স্কেল চান, সত্যি আমাদের দাবি বাস্তবায়ন করতে চান, শুধু পে স্কেল বাস্তবায়নই আমাদের দাবি নয়, শুধু পে স্কেল বাস্তবায়ন করাই আমাদের কাজ নয়, সরকারি কর্মচারীদের সকল দাবি দাওয়াগুলি বাস্তবায়ন করা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কাজ। তাই আপনারা বিভিন্ন জেলায়, যে যে জেলায় আছেন, যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, সেখানে আপনারা 25 জন সদস্য নিয়ে কমিটি গঠন করবেন। আপনারা কাকে সভাপতি করবেন, কাকে সেক্রেটারি বানাবেন, কাকে সাংগঠনিক বানাবেন, এটা তো আমরা বলতে পারবো না। আপনারা দায়িত্ব নিয়ে আপনারা কমিটি গঠন করে আমাদের কাছে সেই কমিটির কাগজ পাঠিয়ে দিবেন, আর আমাদেরকে নিমন্ত্রণ করলে আমরা গিয়ে আপনাদের সেই কমিটি আমরা উদ্বোধন করে দিয়ে আসবো। তাই দায়িত্বগুলি আপনাদেরকে নিতে হবে। কারা কারা বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করার দায়িত্ব নিতে চান তারা মোবাইল নম্বর সহ নক করবেন যে আমি অমুক উপজেলায় আমরা কমিটি গঠন করতে চাই। আপনারা যে যেখানে কমিটি গঠন করতে পারেন সেখান থেকে আপনারা কমিটি গঠন করবেন, আমাদের কোনো কিচ্ছু বলার নেই। আপনারা কমিটি গঠন করে জাস্ট আমাদেরকে জানাবেন যে ভাই আমরা কমিটি গঠন করেছি, আপনারা আসেন, আপনারা আমাদের কমিটিকে অনুমোদন দিয়ে যান। আমরা নিজেরা গিয়ে কেন্দ্রীয় কমিটি গিয়ে আপনাদের অনুমোদন দিয়ে আসবো। আপনারা 25 সদস্যের কমিটি গঠন করবেন, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন অফিসে, বিভিন্ন জেলায় যেখানে 100 জনের বেশি কর্মচারী রয়েছে। একটা জেলায় তো আর 100 জন কর্মচারী না, হাজার হাজার কর্মচারী। আপনারা অনেক অফিস আছে যেখানে 200-300 কর্মচারী আছে, সেখানেও আপনারা একটা শাখা কমিটি গঠন করতে পারেন। একটা দপ্তরে 100 জনের উপরে যদি কর্মচারী থাকে সেখানে আপনারা একটা কমিটি, শাখা কমিটি গঠন করতে পারেন। মানে হচ্ছে যেই অফিসে বা যেই জায়গায় 100 জনের উপরে কর্মচারী রয়েছে সেখানেই আপনারা একটা কমিটি গঠন করতে পারেন। এজন্য আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করি যে ভাই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা কমিটি গঠন করেন। একজন লিখেছেন যে মুরাদ হাসান লিখেছেন, ভাই আপনি বারবার সামনে আন্দোলনের কথা বলতেছেন, তাহলে কি আজকে ভালো কোনো আশার জায়গা নিয়ে আলোচনা হয়নি? ওরে ভাই, আলোচনা হয়েছে, আলোচনা সফল হয়েছে, সবই হয়েছে, কিন্তু আমরা যদি সরকারকে একটা চাপ সৃষ্টি না করি তাহলে তো নভেম্বরের মধ্যে আবার ডিসেম্বরের মধ্যে গেজেট জারি হবে না, হয়তো এই সময়টাকে আরো দীর্ঘায়িত করতে পারে। তারপরে যদি নির্বাচন পরে চলে যায় তখন আপনি কি করবেন? আমরা বলতেছি ভবিষ্যতের কথা, যদি ডিসেম্বরের মধ্যে গেজেট না হয় তাহলে আমাদেরকে আন্দোলন দিতে বাধ্য হব। আপনারা কথাগুলি বোঝেন না, ভালো করে শুনবেন, তারপরে আপনারা কমেন্টস করবেন। আমাদের আজকের আলোচনা সফল হয়েছে, আমাদের প্রস্তাব সফল হয়েছে, আজকের মত বিনিময় সভা সফল হয়েছে। আমরা সুন্দরভাবে আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি এবং কমিশনও আমাদের দাবির কথাগুলি খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আমাদের দাবির কথাগুলি শুনেছেন এবং পয়েন্ট করে নিয়েছেন, এবং আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে যাতে পে স্কেল হয়। এখন যদি ডিসেম্বরের মধ্যে না হয়, প্রিয় মুরাদ হাসান ভাই, যদি ডিসেম্বরের মধ্যে না হয় সেক্ষেত্রে কি করবেন বলেন? সেক্ষেত্রে কি করবেন বলেন? যদি কোনো কারণে ডিসেম্বরের মধ্যে গেজেট জারি না হয় সেক্ষেত্রে কি করবেন বলেন? সেইটা করণীয় নিয়ে আমরা আগেই প্ল্যান করছি, আমরা কথা বলছি। কর্মচারী কল্যাণ ফেডারেশন কমিটি গঠন করতে চাই, হরিণকুণ্ড ঝিনাইদা, সাজ্জাদ হোসেন ভাই হাসান। আপনারা 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন। আপনারা আপনার জেলা বা আপনার উপজেলায় নিশ্চয়ই কয়েকটা অফিস থাকে, প্রত্যেকটা অফিস থেকে 1-2 জন করে নেবেন। এতে হবে কি, একটা অফিস থেকে যাকে নেবেন সে ওই অফিসের লোকজনকে কভার করতে পারবে, আরেকটা অফিস থেকে একজন নেবেন সে ওই অফিসের লোকজনকে ইনফর্ম করতে পারবে। এজন্য আপনারা প্রতিটা অফিস থেকে 1-2 জন করে নিয়ে, অবশ্যই অ্যাক্টিভ লোক থাকবে, অবশ্যই আপনাদের পছন্দনীয় লোক নিতে হবে। যে লোকগুলি নেবেন সেই লোকগুলো যেন আপনাদের কথা শোনে, আপনাদের ডাকে সাড়া দেয়, এরকমের অ্যাক্টিভ লোক নিয়ে
25 সদস্যের কমিটি গঠন করবেন। 25 সদস্যের বেশি কমিটি বেশি নিলে ওই হজবর ল হয়ে যায়। অল্প সংখ্যক লোক থাকলে সে কমিটিটার মধ্যে শৃঙ্খলা বজায় থাকে। আপনারা 25 সদস্যের কমিটি গঠন করে সেই কমিটি আপনারা সাইন করে আমাদের কাছে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা সেই কমিটির অনুমোদন দিয়ে দেব কেন্দ্র থেকে। আর আপনারা যদি মনে করেন যে না আপনারা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠান করবেন, তাহলে আমাদেরকে আপনারা জানাবেন, আমরা গিয়ে আপনাদের পরিচিতি সভা অনুষ্ঠান করে দিয়ে আসবো এবং আপনাদের কমিটি আমরা অনুমোদন দিয়ে আসবো। এভাবেই কমিটি গঠিত হয়। আমরা সবাইকে অনুরোধ করব, বিভিন্ন জেলায় আমরা কমিটি দেখতে চাই। প্রতিটা জেলা উপজেলায় আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বগুড়া শাখা, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নওগাঁ শাখা, দিনাজপুর শাখা, ঝিনাইদহ শাখা, এভাবে আপনারা কমিটি গঠন করবেন। ঠিক আছে? কর্মচারী কল্যাণ, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করতে চায় নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়া থেকে করুন তানিয়া সুলতানা। আপনারা তানিয়া সুলতানাকে বলছি, আপনারা লিখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়া শাখা, এভাবে লিখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নার্সিং ইনস্টিটিউট কুষ্টিয়া শাখা। এভাবে নাম লিখে আপনারা 25 জন 26 জন 27 জন যত সংখ্যক পারেন আপনারা কমিটি গঠন করে এরপরে আমাদেরকে ইনভাইট করবেন। আমরা গিয়ে আনুষ্ঠানিকভাবে আপনাদের কমিটি আমরা অনুমোদন করে দিয়ে আসবো এবং পরিচিতি সভা করে আসবো। তখন সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনবে এবং তখন আপনারা একটা নেতৃত্বে আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের সকল কার্যক্রম, আপনাদের নার্সিং ইনস্টিটিউটের সকল সমস্যা, কর্মচারী সমিতিতে যারা থাকবে, সংগঠনের সদস্য যারা থাকবে, তাদের প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কাজ করবে। আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কমিটি গঠন করবেন আগামী 15 দিনের মধ্যে। তানিয়া সুলতানাকে বলছি, আপনারা ইনস্টিটিউটে আরো যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে 25 জন সদস্য নিয়ে আপনারা কমিটি গঠন করবেন। কমিটি গঠন করে এরপর আমাদেরকে ইনফর্ম করবেন ইনশাআল্লাহ। জয়পুরহাট থেকে ইনামুল হক, এমডি শরীফুল ইসলাম রংপুর থেকে, যে যেখানে রশিদ আহমেদ লেখছেন, আমার কমেন্টস গুলোর উত্তর পাচ্ছি না কেন মালিক ভাই? এই যে আসলে সিরিয়ালে সবার কমেন্ট যেটা পড়ি সেটা পড়তে চাই। রশিদ ভাই লিখেছেন আপনারা কমিটি গঠন করতে চান, কোনো সমস্যা নাই। রশিদ আহমেদ ভাই, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার নেতৃত্বে আপনি 25 সদস্যের কমিটি গঠন করে আমাদেরকে জানান। ঠিক আছে? আপনি যেখানে আছেন রশিদ আহমেদ ভাই, আপনি যেখানে আছেন সেখান থেকে 25 সদস্যের কমিটি গঠন করে আমাদেরকে জানান দ্রুত সময়ের মধ্যে। আগামী 15 দিনের মধ্যে আমরা এই কমিটি দেখতে চাই। আগামী 15 দিনের মধ্যে, নভেম্বরের 15 তারিখের মধ্যে আমরা বিভিন্ন জেলা উপজেলায় আমরা কমিটি গঠন দেখতে চাই। আপনারা যারা মনে করেন যে না পে স্কেল বাস্তবায়ন ছাড়াও আমাদের দাবি দেওয়া আছে, আমাদের অনেক দাবি আছে, যতদিন চাকরি থাকবে ততদিন আমাদের দাবি থাকবে, এই দাবিগুলি বাস্তবায়ন করতে হলে আমাদের বিভিন্ন জায়গায় কমিটি দরকার। মোসাম্মদ শামিমা খাতুন, হ্যালো ভাই, আবার সম্মেলন কবে দিবেন? সম্মেলন কবে দিব সেটা নির্ভর করবে আগামী ডিসেম্বরের মধ্যে যদি আমরা গেজেট না পাই, তারপরে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে যদি আমরা পে স্কেলের গেজেট না পাই তাহলে আমরা তখন আন্দোলনে ডাক দিব। সানমার চাকমা লেখছেন খাগড়াছড়ি কমিটি আছে কিনা? কোথাও কমিটি নাই, শুধু চট্টগ্রামের জেলা কমিটি আছে। আপনারা প্রত্যেকটা জায়গায় কমিটি গঠন করতে পারেন। উজ্জ্বল চন্দ্র রয়, আমি পঞ্চগড় থেকে আছি, আপনি পঞ্চগড় থেকে যারা আছেন, যে যেখান থেকে দেখছেন, আমি সবাইকে বলবো আপনারা আপনার জায়গায় থেকে আপনাদের নেতৃত্বে কমিটি গঠন করেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় লিডার রশিদ আহমেদ ভাই। আমি আপনাকে বলছি, আপনি যে জেলায় বা যে উপজেলায় যেখানে আছেন সেখানে সবাইকে নিয়ে 25 সদস্যের একটি কমিটি গঠন করেন দ্রুত সময়ের মধ্যে আলাপ আলোচনা করে, এরপরে আমাদেরকে জানান। ফয়জার রহমান লিখেছেন রংপুর থেকে বলছি, অনেক ধন্যবাদ। সাজ্জাদ হোসেন, পাবনা কি কমিটি আছে? না ভাই, পাবনায় কোনো কমিটি নেই। আরে ভাই, আমাদের তেমন কোনো শাখা কমিটি নাই, আমাদের কোথাও কেমন কোনো শাখা কমিটি নেই। আমাদের শাখা কমিটি আছে শুধু চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, বাকি জায়গায় আমাদের কমিটি নেই। এজন্যই তো বলছি আমরা সব জায়গায় আমরা কমিটি চাই। পরিচালক স্বাস্থ্য কার্যালয় রাজশাহী বিভাগ, রাজশাহী থেকে আব্দুল হক, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনাদেরকে বলবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কমিটি গঠন করেন। প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের 25 সদস্য বিশিষ্ট কমিটি আপনারা গঠন করেন এবং আমাদের কেন্দ্রীয় নেতাকে ইনভলভ করেন, আমাদেরকে আমন্ত্রণ জানান।
আমি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র হিসেবে কাজ করছি। আপনারা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করবেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে আমাদেরকে ইনফর্ম করবেন, যে যেখানে আছেন সেখান থেকে। আমি আজকে লাইভটা এখনই শেষ করতে চাই, আমার এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে, সারাদিন অনেক পরিশ্রম করেছি। আশিকুর রহমান লিখেছেন সিলেট জালালাবাদ সেনানিবাস থেকে দেখছি। অসামরিক কর্মচারীদের মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু দাবি উপস্থাপনের সুযোগ পাচ্ছি না। ইনশাআল্লাহ আমরা আপনাদের দাবিগুলি আমরা তুলে ধরেছি। আচ্ছা, মাদারগঞ্জ উপজেলা কমিটি করার জন্য প্রস্তুত নিতেছি, ইনশাআল্লাহ আগামী 15 তারিখের আগেই কমিটি চূড়ান্ত করব। এমডি জাকির হোসেন, আপনারা আগামী 15ই নভেম্বরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কমিটি গঠন করেন, কমিটি গঠন করে এরপরে আমাদেরকে দাওয়াত দিন, আমরা আপনাদের জায়গায় এসে আমরা কমিটি উদ্বোধন করে যাব। আপনাদের কমিটিকে আমরা সারা বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দিব। তখন আমাদের যে কোনো দাবি বাস্তবায়নের জন্য অনেক সহজ হবে, অনেক সহজ হবে। লেনিয়েন্ট শিমুল লিখেছেন যশোর থেকে, বলছেন আসসালামু আলাইকুম ভাই, কমিশন সরকারের কাছে রিপোর্ট জমা দিবে কখন? আমরা দাবি করছি যে নভেম্বরের মধ্যেই যাতে কমিশন রিপোর্ট জমা দেন। কবে দিবে সেটা তো আর আমাদেরকে বলে নাই, রিপোর্ট কবে জমা দিবে সেটা তো আর কখনো বাইরে কারো কাছে বলে না। বলে আমাদের দাবি হচ্ছে যাতে নভেম্বরের মধ্যে কমিশন জমা দেয়, এটা হলো কথা। কোনো অফিস কখনো অফিসিয়াল নিয়মের বাইরে কথা বলবে না। তবে আমাদের দাবি হচ্ছে যাতে আগামী নভেম্বরের মধ্যে কমিশন রিপোর্ট জমা দেয় এবং ডিসেম্বরের মধ্যে যাতে গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশের দায়িত্ব কমিশনের না, কমিশনের দায়িত্ব শুধু রিপোর্ট প্রদান করা, আর সরকারের দায়িত্ব গেজেট করা। তবে আমরা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গেজেট চাই। যদি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গেজেট না আসে তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভটি শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলছি, প্রতিটি জেলা উপজেলায় যে যেখানে কর্মরত আছেন সেখান থেকে আপনারা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করেন। কমিটির নাম হবে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। এরপর আপনি যে জেলায় আছেন সেই জেলার নাম, যেমন এক ভাই লিখেছেন সাতক্ষীরা কি কমিটি আছে? না, সাতক্ষীরা কমিটি নাই। এখানে আপনারা লিখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শাখা, সাতক্ষীরা জেলা শাখা, এভাবে আপনারা লিখবেন। তবে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যশোর থেকে যারা যুক্ত আছেন যোগাযোগ করতে পারেন। পে কমিশনের চেয়ারম্যান কি বলেছেন আপনাদেরকে? পে কমিশন চেয়ারম্যান বলেছেন তারা যথাসময়ে রিপোর্ট প্রদান করবেন এবং যথাসময়েই তারা তাদের নিয়মে কাজ করছেন, দ্রুত বেগেই তারা কাজ করছেন। কারণ অনেক সংগঠন বাংলাদেশে, অনেক সংগঠনের কোনো অভাব নেই। এই সংগঠনের সাথে সংলাপ করতে কতদিন লাগে আল্লাহই জানে। এত সংগঠন, যে সংগঠনের সাথে 2-4-5 জন আছে, একটা নাম দিয়ে তারা একটা আবেদন করেছে। এখন এই সংগঠন, কমিশন তো আর জানে না যে ওই সংগঠনে কত হাজার লোক আছে, ওই সংগঠনে কতটা রাজকার্য উদ্ধার করেছে, এটা তো আর কমিশন জানে না। কমিশন জানে তাদের সামনে একটা সংগঠন দাবি করেছে, তাদের সাথে আলোচনা করতে হবে, কমিশন আলোচনা করতেছে। এখানে তো কমিশনের কোনো দোষের কিছু নেই। কিন্তু আমরা তো জানি না যে একটা সংগঠনে 5 জন সদস্য, একটা সংগঠন থেকে 3 জন যায়, তাহলে সে কত বড় সংগঠন হতে পারে এটা আপনারা বুঝে নিন। একটা সংগঠন থেকে যখন 3 জন সদস্য যায় বা 5 জন সদস্য যায়, তাহলে বোঝা উচিত এটা কত বড় সংগঠন। তাহলে এই যে সময়টা কমিশনে নষ্ট করছে, যে নামমাত্র একটা সংগঠন, সেই সংগঠন থেকেও আলোচনার জন্য যাচ্ছে, তাহলে কমিটি এই সংগঠনগুলি যতদিন থাকবে ততদিন তাদের আলোচনা করতে হবে। কারণ তারা তো কোনো সংগঠনকে বলতে পারবে না যে না আমরা আপনাদের সাথে আলোচনা করব না, তাই না? তাহলে কমিশন তো কমিশনের নিয়মেই কাজ করছে। কিন্তু আমাদের তো চিন্তা করা উচিত আমার কতটুকু আছে, ফেডারেশনের পক্ষ থেকে কতগুলো দাবি তুলে ধরেছেন। আমরা যে প্রস্তাবনা লিখিতভাবে জমা দিয়েছি সে সবটুকু দাবি আমরা উপস্থাপন করেছি। আমাদের পে স্কেলের যে প্রস্তাবনাগুলো আমরা রিপোর্ট দিয়েছি, জমা দিয়েছি, আমরা যে আমাদের দাবির কমিটির পক্ষ থেকে আমরা যে রিপোর্ট জমা দিয়েছি সেই রিপোর্ট অনুযায়ী, মানে সেই দাবি অনুযায়ী আমরা সবগুলি দাবি উত্থাপন করেছি। এখানে আমাদের কোনো দাবি আমরা বাদ দেইনি, সামরিক বেসামরিক সকলের দাবি আমরা তুলে ধরেছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো লাইভটা শেষ করছি। ইনশাআল্লাহ আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে পে স্কেল বাস্তবায়ন হয় এবং 1:4 চাই, গ্রেড সংখ্যা কমিয়ে 12টা চাই এবং সর্বনিম্ন 35,000 টাকা চাই। এটাই আমাদের শেষ দাবি। দাবি মোদের একটাই, 1:4 চাই, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে গেজেট চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।